স্বাগত। এখন সকালে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি জানসিন জুথিকা। দিন দিন রাজধানী ঢাকার চাহিদা বেড়ে চলেছে। চাকরিজীবী, সেবাগ্রহীতা কিংবা রোগী, দেশের সকল নাগরিকদের ভরসার শেষ জায়গা যেন রাজধানী ঢাকা। নানা কারণে, প্রয়োজনে, নানা স্বার্থে ঢাকা যেন হয়ে উঠছে রোজগারের নগরী হিসেবে। বিশ্লেষকরা বলছেন এর জন্য দায়ী ঢাকাকে কেন্দ্রীয়করণ করার নীতি। বারবার বলা হলেও কিংবা পরিকল্পনা নেওয়া হলেও ঢাকাকে এখনও বিকেন্দ্রীকরণ করার উদ্যোগ নেয়নি সরকার। যদিও স্থানীয় সরকার মন্ত্রী বলছেন ঢাকামুখিতা নিরুৎসাহিত করতে শহরের নাগরিক ট্যাক্স কয়েক গুণ বাড়িয়ে দিতে হবে। মাহমুদ রাগিবের প্রতিবেদন, ছবি তুলেছেন মিরাজুল ইসলাম। বুড়িগঙ্গার আকাশ তখন অন্ধকারাচ্ছন্ন, দেখা মেলেনি সূর্যের। রাতের শেষ ভাগের আধার ভেদ করে ক্যামেরার লেন্সে পড়ছিল দূরের লঞ্চের সার্চ লাইটের ঝলকানি। হয়তো নোঙরের জন্য জুৎসই জায়গা খুঁজছে। এরপর এক এক করে বুড়িগঙ্গার বুকে সদরঘাটে ভিড়তে থাকে দক্ষিণাঞ্চল থেকে যাত্রী নিয়ে আসা লঞ্চগুলো। এর মধ্যে সোয়ারিঘাট মসজিদ থেকে ভেসে আসে মুয়াজ্জিনের সুর। আর ঘুম ঘুম চোখে তখন যাত্রীরা লঞ্চ থেকে নেমে ছুটতে থাকেন রোজগারের শহর ঢাকার বিভিন্ন প্রান্তে। রোজগারের শহরে রাজধানী ঢাকায় প্রতিনিয়ত সূর্যের আলো ফোটার আগেই লক্ষ লক্ষ মানুষ আসেন উপার্জনের আশায়। তারা কেউ আসেন ব্যবসা বাণিজ্যের কাজে, কেউ আসেন উচ্চশিক্ষায়, কিংবা কেউ আসেন চিকিৎসা করাতে। তারা বলছেন দেশের সব কিছু এই ঢাকা কেন্দ্রিক হয় 64 জেলা থেকে তারা প্রতিনিয়ত এখানে আসতে বাধ্য হন। আমি আসছি ঢাকার উদ্দেশ্য কাজ করার জন্য, রাজমিস্ত্রির কাজ করার জন্য। গ্রামে কাজ কাম কম, এই জন্যই আসছি আর কি। ঢাকা আসছি আর কি করতে, আমাদের ব্যবসা আছে, ব্যবসার জন্যই ঢাকা আসা। আমি যে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে আমার অফিসিয়াল কাজে, আমি গাজীপুর যাব, ঢাকায় অবস্থান করব, রাত্রে কাজ শেষ করে আবার আমি দেন ভোলার উদ্দেশ্যে রওনা করবো ইনশাআল্লাহ। আমার খালু দেশে অ্যাক্সিডেন্ট হয়েছে, ভোলা হাসপাতাল থেকে ওরা মানা করে দিছে, তারপরে ওরা ঢাকা নিয়ে আসছি। এখন পঙ্গুতে নিয়ে যেমন ঢাকা আমার আশা হয়েছে, ঢাকা উচ্চশিক্ষার জন্য। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের 22টি জেলার মানুষ যখন নদীপথে কর্মের খোঁজে রাজধানীতে ঢুকছেন, তখন পিছিয়ে নেই উত্তর ও পূর্ব জনপদ। কমলাপুর স্টেশনে ভোর থেকে আসতে থাকে সুবর্ণ এক্সপ্রেস, মহানন্দা কিংবা তিস্তা। কোম্পানিগুলো সবাই হেডকোয়ার্টার ঢাকা, আপনাকে আসতেই হবে ঢাকা। ফ্যাসিলিটিস বলেন, চাকরি বলেন, ব্যবসা বলেন, অর্থনীতি বলেন, সব কিছু তো ঢাকা বেস। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও জাতিসংঘ জনসংখ্যা তহবিলের তথ্য বলছে, দেশে যেখানে গড়ে প্রতি বছর 1.50% জনসংখ্যা বৃদ্ধি পায়, সেখানেই রাজধানী ঢাকায় জনসংখ্যা বাড়ে প্রায় 4 গুণ হারে। এবং এই সংস্থা দুটি বলছে, এই ঢাকায় এত জনসংখ্যা বাড়ার মূল কারণ হলো দেশের মোট চাকুরির প্রায় 40% হলো এই রাজধানী ঢাকা কেন্দ্রিক। শুধু দূরের নগর কিংবা জনপদে নয়, প্রতিদিন নানা কাজে ঢাকায় আসছেন আশপাশের জেলারও হাজারো মানুষ। বিশেষ করে যে কোনো কর্মব্যস্ত দিনে গুলিস্তানের হানিফ ফ্লাইওভারের নামার মুখে তাকালেই তা চোখে পড়বে। লাইন ধরে সবাই ছুটছেন যার যার আয় রোজগারের পানে। রোজগারের ঢাকা যেন সবাইকে তাড়া করছে কর্মের দিকে। আমি একজন সরকারি নার্স, আমার ট্রেনিং করেছে ঢাকার বারডেম হাসপাতালে। আমি বাধ্য হয়েছি আসতে। আমি আসছি সেই কুমিল্লার তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। সব কিছু ঢাকা কেন্দ্রিক ঠিক না, জেলাভিত্তিক হলে ভালো হইতো আর কি। নোয়াখালী যদি চিকিৎসা থাকতো তাহলে তো আর আমরা নোয়াখালী তো ঢাকা আসতাম না। আমরা বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে ঢাকায় আসতে হয় আমাদের চাকরি করতে। মূলত আমাদের যত কষ্টই হোক, কিন্তু আমাদের কাছাকাছি যদি অফিসগুলো থাকতো, বরং আমরা ওইখানে ভালো সার্ভিস দিতে পারতাম না।
সরকারি বেসরকারি বিভিন্ন গবেষণা সংস্থার তথ্য বলছে, তিলোত্তমা ঢাকায় প্রতিদিন প্রায় 1700 মানুষ আসছেন এবং বছরে ঢাকায় নতুন করে যুক্ত হচ্ছেন প্রায় 6 লাখ মানুষ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য বলছে, ঢাকায় সবচেয়ে বেশি মানুষ আসেন দাপ্তরিক কাজ ও চাকুরির খোঁজে। মোট পুরুষ আগমনের 24.5% আসেন দাপ্তরিক কাজে, আর চাকরি বা কাজের খোঁজে আসেন প্রায় 23% পুরুষ। আর নারীরা সবচেয়ে বেশি আসেন বিবাহের কারণে, যা মোট নারী আগমনের প্রায় 29.5%। চাকরি ও কাজের খোঁজে ঢাকায় আসছেন 5.5%। এছাড়া বছরে যে পরিমাণ মানুষ শহরের বস্তিতে আসেন তাদের মধ্যে 7%ই জলবায়ু পরিবর্তনের কারণে আসতে বাধ্য হচ্ছেন। একবার কেউ কর্মসংস্থানের জন্য যদি আসেন এবং উনি কর্ম পেয়ে যান, তার পরবর্তীতে আমরা যেটি দেখতে পাই যে একটা বড় জনসংখ্যা আছে, তাদেরকে টেইল ধরে অর্থাৎ ফ্যামিলি মেম্বাররা এখানে আস্তে আস্তে চলে আসেন। বিশ্লেষকরা বলছেন, জেলা পর্যায় পর্যন্ত কর্মক্ষেত্র ছড়িয়ে দিতে হবে, আর তা না দিতে পারলে 2040 সালে দেশে প্রতি 2 জনের মধ্যে 1 জন মানুষ শহরে বসবাস করবে, যার ফলে নগরীর সকল সেবা সংস্থাগুলো তখন পুরোপুরি ভেঙে পড়বে। শিল্পায়নের যে জায়গাগুলো, এগুলোকে যদি আরও বেশি অধিকতর সুপরিকল্পিতভাবে যদি করা যেতে পারতো, তাহলে দেখা যাবে যে এখানে আসার দরকার ছিল না। ওই এলাকাতেই কিন্তু মানুষ কর্মসংস্থানের সুযোগ পেত, ওখানেই থেকে যেত। সকল কিছুর হেডকোয়ার্টার কেন্দ্রবিন্দু করে ফেলেছি ঢাকাতে। আমাদের নীতি কৌশলের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণের কথা বলি, কিন্তু আসলে সত্যিকার অর্থে বিকেন্দ্রীকরণের জায়গাটা কিন্তু সেভাবে হচ্ছে না। বিগত 12 বছর ধরে এইটার কোনো প্রাতিষ্ঠানিক কোনো সভাই অনুষ্ঠিত হয় না। তো এখন এই জায়গায় সুশাসনের একটা স্পষ্ট ঘাটতি আমি লক্ষ্য করতে পারছি। স্থানীয় সরকার মন্ত্রী বলছেন, দেশের মানুষের অর্থনৈতিক সক্ষমতা বেড়ে যাওয়ায় তারা আর গ্রামে থাকতে চাচ্ছেন না। কমিউনিটি ক্লিনিক হয়েছে, তারপরে সব জায়গায় বিদ্যুৎ গিয়েছে, সব জায়গায় রাস্তাঘাট হয়েছে, স্কুলগুলো প্রত্যেকটা গ্রামে গ্রামে স্কুল দেওয়া হয়েছে, কর্মসংস্থান সেখানের মাধ্যম দিয়ে হবে। মানুষের যখন অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়, তখন মানুষ আরও উন্নত জীবনযাপন করার চেষ্টা করে। ঢাকা শহরের লিভিং কস্টটা বাড়াইতে হবে। কেমনে বাড়াবে? সরকার বেশি করে ট্যাক্স ধার্য করতে হবে। তাইলে এখানের মধ্যে সেই ক্যান নট বি অ্যাফোর্ড, দ্যান হি উইল নট টু মাইগ্রেট ঢাকা। পৃথিবীর কোনো দেশে 1 দিন 2 দিনে 2 বছর 5 বছর 10 বছরের উন্নত হয় নাই। এটার জন্য একটা সময় লাগছে, আমাদেরও হয়তো সময় লাগবে। বিআইডিএস এর তথ্য বলছে, গ্রাম ও পৌর এলাকায় অকৃষি খাতের আয় 1% বাড়লে শহরমুখী মানুষের চাপ কমবে 4 থেকে 7% পর্যন্ত। মাহমুদ রাকিব, এখন, ঢাকা। এখন সকালে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। বৃষ্টিপাত ও উজানের ঢল অব্যাহত থাকায় নিম্নাঞ্চল ও ভাটি অঞ্চলের পানি বেড়েছে এবং সিলেটের এর জন্য লাখ লাখ মানুষ আসলে আটকা পড়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে সিলেটের গোয়াইনঘাট থেকে রাকিবুল রাফি এবং সুনামগঞ্জের পশ্চিম বাজার থেকে লিপসান আহমেদ যুক্ত হচ্ছেন। শুরুতেই যাব সিলেটে রাকিবুল রাফির কাছে। রাফি, সিলেটের নিম্নাঞ্চল ও ভাটি এলাকায় কি অবস্থা এবং গ্রামীণ সড়কগুলোকে এখনো পানির নিচে কিনা জানাবেন। জ্যোতিকা, যেমনটা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি আপনি দেখতেই পাচ্ছেন আমার পেছনে যে সড়কটা গিয়েছে আসলে গোয়াইনঘাটের যাওয়ার যে মূল সড়ক, সেই সড়কটা এখন পর্যন্ত নিমজ্জিত রয়েছে এবং এখানকার যারা বাসিন্দা রয়েছে এবং নন্দীরগাঁও থেকে শুরু করে রুস্তমপুর, তুয়াকুল এবং পেকেরখাল ইউনিয়ন যে এবং এখানে যে 13টি ইউনিয়ন আছে, প্রায় সবকটি ইউনিয়নের মানুষই কিন্তু এই রাস্তা দিয়ে মূল সড়কে যাতায়াত করে এবং এই রাস্তাটা যে প্রথম থেকে দ্বিতীয় দফা থেকে তৃতীয় দফা, এই 3 বারের বন্যায় কিন্তু 3 বারই কিন্তু প্লাবিত হয়েছে এবং গতকালকে দেখেছিলাম যে প্রায় কোমর পানি পর্যন্ত এই রাস্তায় ছিল এবং এখন পর্যন্ত এই যে নদীটা গিয়েছে সেই সিংগাই নদী হয়ে তারপর সারি ঘাটের যে নদীটা, সেখানে পানি কিছুটা কমেছে এবং যার কারণে কিন্তু এই যে রাস্তাটা, এই রাস্তায় পানি কিছুটা কমে গিয়েছে এবং একই সাথে উপজেলা নির্বাহী অফিসারের সাথে আমরা কথা বলেছি গতকাল এবং ওনার সর্বশেষ তথ্য মতে যেটা আমরা পেয়েছি যে জেলা প্রশাসনের সাথে তারা কথা বলেছেন, তারা বিভিন্ন নদীর পয়েন্ট পর্যবেক্ষণ করে দেখেছেন যে আসলে সারি ঘাট পয়েন্ট এবং গোয়াইনঘাট পয়েন্টে কিছুটা পানি নেমেছে, যার কারণে
পানির যে বৃদ্ধির যে বিষয়টি সেটা কিন্তু অনেকটাই শঙ্কামুক্ত রয়েছে। তবে শঙ্কামুক্ত থাকলেও কিন্তু এখনও অনেক নিম্নাঞ্চল বা গোয়াইনঘাটের অনেক নিম্নাঞ্চল কিন্তু এখনও নিমজ্জিত রয়েছে এবং গোয়াইনঘাটে অনেক আশ্রয়কেন্দ্র আমরা দেখেছি যে আশ্রয়কেন্দ্রের যে জায়গাগুলো রয়েছে সেগুলো সংকুলান রয়েছে, কারণ সেখানে স্কুল কলেজ যেগুলো রয়েছে ছোট ছোট প্রাইমারি স্কুল থেকে শুরু করে হাই স্কুল সেগুলোতে ক্লাস চলছে, ক্লাস চলা বিদ্যমান কালে কিন্তু আশ্রয়কেন্দ্রে যারা আশ্রিতরা রয়েছেন সেখানে তারা উঠতে পারছেন না। অনেক আশ্রয়কেন্দ্র দেখা গিয়েছে যে নিম্নাঞ্চল থেকে অনেক দূরবর্তী এলাকায় হওয়ায় কিন্তু যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা থাকায় অনেকেই আশ্রয়কেন্দ্রে উঠতে পারছে না। এবং জেলা প্রশাসনের যে সর্বশেষ তথ্য মতে আমরা দেখেছি যে প্রায় গতকাল রাতে ৮,৪০৩ জন মানুষ ছিল আশ্রয়কেন্দ্রে, কিন্তু সেখানে এসে আজকে যে সকালের যে তথ্য সেখানে অনেকটাই কমে এসেছে ৫০ থেকে ৬০ জনের মতো আশ্রয়কেন্দ্রে। কারণ এই যে সারি গোয়াইনঘাট থেকে শুরু করে যে নিম্নাঞ্চলগুলো রয়েছে সেখানে বিপদসীমার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বলে পানি কিছুটা কমে গিয়েছে। তবে এখন পর্যন্ত সুরমা, কুশিয়ারা যে পয়েন্ট ৫টি পয়েন্টের বিপদসীমার উপর দিয়ে কিন্তু এখনও পানি প্রবাহিত হচ্ছে এবং কানাইঘাটে যে বন্যা পরিস্থিতি সেটা কিন্তু এখন বিপজ্জনক হিসেবে ধরা হচ্ছে, কারণ ১১৮ সেন্টিমিটার উপর দিয়ে বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে এবং একই সাথে সাথে কুশিয়ারার অমলশিদেও ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে এবং শেরপুর, ফেঞ্চুগঞ্জ পয়েন্ট, শেওলা পয়েন্ট সেগুলোতেও কিন্তু বিপদসীমার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এবং এখানকার যারা বাসিন্দারা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা বলছেন যে ত্রাণ বা কোনো রকম সহযোগিতা একরকম অব্যাহত রয়েছে, কিন্তু তাদের যে সমস্যাটা হচ্ছে আসলে এই যে পানি ভেঙে বা নিম্নাঞ্চলে বা প্রান্তিক অঞ্চলে যারা রয়েছেন তারা পানি ভেঙে আসলে বাজার পর্যন্ত আসাটা তাদের জন্য দুরূহ ব্যাপার হয়ে যাচ্ছে এবং যারা বয়স্ক রয়েছেন, ছোট বাচ্চা রয়েছে তাদেরকে আসলে এই যে নৌকা পারাপার থেকে শুরু করে পায়ে হেঁটে কোমর পানি পর্যন্ত এসে বাজারে নিয়ে আসা বা মূল সড়কে ওঠার জন্য যে পরিমাণ পরিস্থিতি দরকার সেই পরিস্থিতি কিন্তু এখন আর নেই এবং একই সাথে সাথে তাদের বিশুদ্ধ পানির অভাবও রয়েছে এবং শুকনো খাবার যেগুলো সরবরাহ করার কথা সেগুলো অনেকেই পাচ্ছেন না বলে জানিয়েছেন। তো বলা যায় যে আসলে বন্যা পরিস্থিতির যে অবনতির দিকে এগোচ্ছে, অনেক জায়গায় পানিও ধীরে ধীরে কমতে শুরু করে দিয়েছে এবং বৃষ্টিপাতও কিন্তু এখন পর্যন্ত বন্ধ রয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। জ্যোতিকা, ধন্যবাদ রাফি। এবার জানতে চাই লিপসনের কাছে। লিপসন, পাহাড়ি ঢল তো কমেছে, পরিস্থিতি কতটা উন্নতির দিকে? জ্যোতিকা, সকালটা আসলে একটু স্বস্তির খবর দিয়ে শুরু করতে চাই যে গত ২৪ ঘন্টা কিন্তু সুনামগঞ্জের যে সুরমা নদী পানি রয়েছে সেটা কিন্তু আসলে ২৮ সেন্টিমিটার কমে বিপদসীমার এই মুহূর্তে ৬ সেন্টিমিটার উপরে হচ্ছে, যার ফলে কিন্তু সুনামগঞ্জের পৌর শহরে যে এলাকাগুলোতে আসলে পানিতে প্লাবিত হয়েছিল সেই এলাকা থেকে কিন্তু এখন পানি নামতে শুরু করেছে। পাশাপাশি নিম্নাঞ্চলের কথা যদি বলি, তাহিরপুর, চাতক, মধ্যনগর, দরাবাজার, ধর্মপাশায় সহ যে বেশ কয়েকটি এলাকা আসলে প্লাবিত হয়েছিল সেখান থেকে আসলে পানি কিছুটা কমতে শুরু হয়, কিন্তু এখানকার মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরেছে। তবে যে বিষয়টা হচ্ছে যে এই যে গত সপ্তাহের ব্যবধানে ২বার বন্যায় কিন্তু এই যে বাটির যারা সুনামগঞ্জের মানুষরা কিন্তু বেহাল নাজুক অবস্থা, বিশেষ করে তারা যেটি বলছেন যেহেতু এটি হাওড়ের জেলা, দানের পরে এখানকার মানুষরা কিন্তু মাছ কিংবা অন্যান্য যে পেশা করে কিন্তু আসলে তারা দিন যাপন করেন। তবে যেহেতু এখন চারদিকে পানি, সেই ক্ষেত্রে হাওড়গুলো আসলে পানিতে টুম্বুর, যার ফলে কিন্তু তারা আসলে হাওড়ে মাছ ধরতে পারছে না কিংবা গ্রামীণ সড়কগুলো তলিয়ে যাওয়ায় কিন্তু সেখান দিয়ে আসলে তারা যাতায়াত কিংবা তাদের যে দৈনন্দিন যে আয় সেটা কিন্তু আসলে তারা করতে পারছে না, যার ফলে কিন্তু তারা অনেকটা আসলে দুর্ভোগের মধ্যে পড়েছেন। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু এখনো প্রায় ২ থেকে ৩ উপজেলার মানুষ কিন্তু আসলে পানিবন্দী রয়েছেন, তারা কিন্তু আসলে চরম কষ্টে দিন যাপন করছেন। তারা যেটি বলছেন, যেহেতু প্রথম দফা বন্যা তারা কিছুটা ত্রাণ সহায়তা পেলেও কিন্তু এই যে দ্বিতীয় দফার যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেই বন্যাতে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সহায়তা পাননি। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, এই বন্যায় কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু তাহিরপুর উপজেলা। এই উপজেলা কিন্তু এখনো যে সড়ক অর্থাৎ দুর্গাপুর সড়কটি কিন্তু এখনো তলিয়ে গিয়ে কিন্তু জেলা শহরের সাথে কিন্তু তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। তার পাশাপাশি কিন্তু দরাবাজার উপজেলায় কিন্তু এখনো ৩টি ইউনিয়ন কিন্তু দরাবাজার সদরের সাথে কিন্তু তাদের যে যোগাযোগ সেটা কিন্তু বিচ্ছিন্ন রয়েছে। অর্থাৎ এই যে পানি কমলে কিন্তু এখানকার মানুষের যে দুর্ভোগ সেটা কিন্তু আসলে এখন প্রতিনিয়তই বাড়ছে। আরেকটি বিষয়ে জানিয়ে রাখি, যেহেতু পানি উন্নয়ন বোর্ড বলেছে নদীর পানি কমছে, সেই ক্ষেত্রে আসলে বন্যা পরিস্থিতি আজকে বিকেল নাগাদ কিছুটা উন্নতি হতে পারে। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বারবারই বলা হচ্ছে যে পর্যাপ্ত পরিমাণ ত্রাণ সহায়তা রয়েছে, তবে পর্যাপ্ত পরিমাণ
ত্রাণ সহায়তা থাকলেও কিন্তু দুর্গম যে এলাকাগুলো আসলে মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন সেই এলাকাগুলোতে আসলে পৌঁছানো তাদের জন্য আসলে কষ্টদায়ক হচ্ছে বলে জেলা প্রশাসক জানিয়েছেন। তবে তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যে এলাকার মানুষ পানিবন্দী রয়েছেন তাদেরকে আশ্রয় কেন্দ্রে আনার, এমনকি তাদেরকে যে ত্রাণ সহায়তা সেটা দিয়ে আসলে সহায়তা করার। তো এই ছিল সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ। সিলেট এবং সুনামগঞ্জ থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। এখন সকালে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন সকাল। আমরা এখন দেখে নেব টাকার বিনিময় বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার। ইউএস ডলার ক্রয় মূল্য 117 টাকা, বিক্রয় মূল্য 118 টাকা। সিঙ্গাপুর ডলার ক্রয় মূল্য 75 টাকা, যার বিপরীতে বিক্রয় মূল্য 88 টাকা। ব্রিটিশ পাউন্ড ক্রয় মূল্য 144 টাকা, যার বিপরীতে বিক্রয় মূল্য 150 টাকা। ইউরো বিক্রয় মূল্য 131 টাকা, যার বিপরীতে ক্রয় মূল্য 125 টাকা। মালয়েশিয়ান রিঙ্গিত ক্রয় মূল্য 21 টাকা, যার বিপরীতে বিক্রয় মূল্য 25 টাকা। সৌদি রিয়াল ক্রয় মূল্য 27 টাকা, যার বিপরীতে বিক্রয় মূল্য 31 টাকা 10 পয়সা। কুয়েতি দিনার ক্রয় মূল্য 340 টাকা, বিক্রয় মূল্য 370 টাকা। চাইনিজ ইউয়ান ক্রয় মূল্য 13 টাকা, বিক্রয় মূল্য 17 টাকা। কাতার রিয়াল বিক্রয় মূল্য 32 টাকা, যার বিপরীতে ক্রয় মূল্য 26 টাকা। কানাডিয়ান ডলার ক্রয় মূল্য 83 টাকা, বিক্রয় মূল্য 88 টাকা। অস্ট্রেলিয়ান ডলার ক্রয় মূল্য 72 টাকা, বিপরীতে বিক্রয় মূল্য 78 টাকা 50 পয়সা। থাই বাথ ক্রয় মূল্য 3 টাকা 10 পয়সা, বিক্রয় মূল্য 3 টাকা 40 পয়সা। ভারতীয় রুপি ক্রয় মূল্য 1 টাকা 32 পয়সা, বিক্রয় মূল্য 1 টাকা 45 পয়সা। আরব আমিরাতের দিরহাম ক্রয় মূল্য 28 টাকা, বিক্রয় মূল্য 31 টাকা 50 পয়সা। আমরা এখন দেখে নেব বিভিন্ন শোরুম এবং অনলাইনে নানা পণ্যের ছাড়ের খবর। ওয়াকার নির্ধারিত ফুটওয়্যারের মূল্য ছাড় 20%, bataBD.com ফুটওয়্যারের মূল্য ছাড় 10%, ক্যাশসাই নির্ধারিত পোশাকের মূল্য ছাড় 10 থেকে 40%, ইনফিনিটি মেগা মল নির্ধারিত পোশাকের মূল্য ছাড় 20 থেকে 60%, জেন্টাল নির্ধারিত পোশাকের মূল্য ছাড় 30 থেকে 70%, সারা লাইফস্টাইল নির্ধারিত পোশাকের মূল্য ছাড় 30 থেকে 70%, পার্টেক্স নির্ধারিত ফার্নিচারের মূল্য ছাড় 12%, ট্রান্সকম ডিজিটাল নির্ধারিত ইলেকট্রনিক্স পণ্যের মূল্য ছাড় 3 থেকে 23%। শেষ করছি এখন সকাল। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।